আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী রেশমি মির্জা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গানের মানুষ, রান্না করতে হবে, হ্যাঁ, কেমন লাগছে? আমি তো মানে যখন ঢাকায় চলে আসি গানের জন্য, তখন হচ্ছে আম্মা পাশে থাকতো না, তো তখন ভিডিও কলে কলে আম্মাকে দেখাতাম যে আম্মা কিভাবে রান্না করব, যে আমি তো রান্না করতে পারি না। তো আম্মাকে ভিডিও কলে দেখাতে দেখাতে পরে আম্মা বলল যে তুমি যখন বাসায় ছিলে তখন আমার পাশে কেন দাঁড়াই, তুমি রান্না শেখোনি। এরপরে আমি খুলনা গিয়ে গিয়ে আম্মার কাছে রান্না শিখতাম। তারপরে এখন তো নিজের সংসার, নিজের বাচ্চা, তো রান্না তো মাঝে মাঝে করতেই হয়, রান্না বান্না করতে হয়। যার আজকে কি রান্না করবেন আমাদের দর্শকদের জন্য? আজকে হচ্ছে আমাদের খুলনা যেহেতু চিংড়ি অনেক ফেমাস আর নারকেলও অনেক ফেমাস, তো চিংড়ির মালাইকারি রান্না করব। বাহ, ঠিক আছে, চলে আসুন এই পাশে, দেখি সব ঠিক আছে নাকি। তাহলে আমরা শুরু করি। চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমরা সরষের তেল দিয়ে বোধহয় করবো এটা, না? খুলনার মানুষ আসলে সরষের তেল খায়, সব ধরনেরই তেল খায়। আমি মাঝে মধ্যে সরষের তেল দিয়ে একটু রান্না টান্না করি যাতে একটু মজা লাগে, মানে যে যতটুকু দেয় আর কি। তেলটা মনে হয় গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা অনেক তাজা, দেওয়ার সাথে সাথে রং চলে আসতেছে। কারণ ভাজার সময় যদি আমি লবণ না দিই, অনেকজন কি করে হচ্ছে আপনার চিংড়ি মাছটা লবণ দিয়ে মাখায় রাখে। ভাজা ভাজা হোক। মানে চিংড়ি মাছ তো আসলে খুব বেশি ভাজতে বা রান্না বেশি করতেও হয় না, এমনিতে অল্প একটু রান্না করলেই হয়। চিংড়ি মাছটা একটু ভেজে নিলে ওই রান্নার ফ্লেভারটা একটু বেশি ভালো আসে। নাহলে আপনার অনেক সময় থাকে যে একটা স্মেল থাকেই, যেহেতু খোসা আছে একটু ভাজতে হবে হালকা পাতলা। আপনি বলছিলেন যে খুলনা থেকে আপনি যখন গানের জন্য ঢাকায় আসেন, সেটা কত বছর আগে? মানে এটা 2012-এ কোনো কম্পিটিশনের মাধ্যমে এসেছেন? পাওয়ার বয়েজের মাধ্যমে। তখন আমি ওই আমাদের ক্যাম্পে যে বুয়া ছিলেন, উনি রান্না করতেন, ওনার রান্না খুবই পচা ছিল, আমার খুব অপছন্দ হতো। তো তখন আর কি আম্মাকে ভিডিও কলে রাখতাম, রেখে বলতাম যে আম্মা একটু দেখেন তো কি হয়, আমার তো আসলে এই রান্না খেয়ে পোষাচ্ছে না। আর আম্মা খুব ভালো রান্না করে, সবার মারাই আসলে ভালো রান্না করে, কিন্তু কারণ আমাদের আসলে ছোটবেলা থেকে ওই খাবার খেয়ে আমরা বড় হই, তো টেস্ট বাডটা ওইভাবে তৈরি হয় না। তারপরেও আমি দেখতাম কি আমাদের এলাকায় যখন কোনো পিকনিক কিংবা কোনো অনুষ্ঠান হতো, মানে আমার আম্মাকে সবাই বলতো যে ভাবি রান্না করবে, কিংবা আমার আব্বার ফ্রেন্ড সার্কেলরা যারা আসতো বাসায়, তো প্রায় আমাদের গানের আড্ডা হতো আমরা যখন ছোট ছিলাম। তো তখন ওই আম্মাই সব রান্না বাড়া করতো, সবাই ওই আম্মার হাতের গরুর মাংস, মুরগির মাংস এগুলো খেতে চেত, আর আম্মা ওইভাবে রান্না করতেন। আপনি নিশ্চয়ই ছোটবেলা থেকে গান করতেন? ছোটবেলা না ঠিক, আমার বড় বোনকে আর কি দেখি, ও হচ্ছে ছোটকাল থেকে আব্বার কাছে তালিম নিতেন গানে। আপনার আব্বা গান করতেন? আমি কি এটা কমাই দিই। তো আপনার বলছিলেন যে আপনার বোন গান করতো। হ্যাঁ, ও খুবই ভালো গান করতো, আমি মোটামুটি ওর অ্যাসিস্ট্যান্ট হিসাবেই থাকতাম ওর সাথে সাথে। কারণ একজন তো খুব ভালো গান করে আর আরেকজনের গলা তো খুব মোটা, তো ওইভাবে পাত্তা পেতাম না বড় বোনের কাছে। আমরা দিচ্ছি পেঁয়াজ বাটা। হ্যাঁ, মালাইকারি মানেই তো পেঁয়াজ বাটা দিতেই হবে। আমি আবার ওই যে বেশি মশলা খাই না। আচ্ছা আচ্ছা, সব একই চামচ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার
রসুন বাটা, রসুন বাটা পরিমাণ অনুযায়ী। এটা হচ্ছে আদা, আদা দিলেও চলে, নাও দিলে চলে, একটু আদা দিলে একটু হালকা ঘ্রাণ করে। এটা হচ্ছে হলুদ, অল্প সব অল্প অল্প করে আমরা দিয়ে নিচ্ছি। হলুদটা মনে হয় কালার বেশি হবে। এটা হচ্ছে মরিচের গুঁড়া। খুলনার মানুষ কি একটু ঝাল খায় বেশি? কাঁচা ঝাল খাই, আবার যেহেতু আপনার মালাইকারি, কাঁচা ঝাল দিলে হয়তো বা আর একটু রং অন্যরকম হবে। চাইলেও বাদাম বাটা দেয়া যায়, আবার নাও দেয়া যায়, আমরা একটু করে দিই। একটু কি পানি দিতে হবে? পানি, তাহলে চামচটাও ধোয়া হয়ে গেল, মশলাটাও। আমরা আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তখন আর কি আপনার একটু টমেটো, তারপরে যেই মালাইকারি নারকেল তেলের দুধ, ওটা দিলে তখন হচ্ছে মালাইকারির অন্যরকম একটা চেহারা আসবে, চলে আসবে, আর হ্যাঁ। সুন্দর একটা ঘ্রাণও আসবে তখন। হ্যাঁ, বলছিলেন গান শুরুর গল্পটা। আপনার বোন গান গাইতো। বোন থেকে আমি ইচ্ছা পোষণ করলাম বাবাকে যে বাবা আমার তো অনেক গান ভাল লাগে, আমি একটু গান শিখতে চাই। তখন বললো তোমার গলা তো মোটা, তুমি যাও তোমার মানে বাবার আর ফ্রেন্ড আছে, ওনার কাছে গান শিখতে। তো আমি তার কাছে একদিন উনি যাই। কি গান কি করতেন? কি গান উনি করতেন? রবীন্দ্রসঙ্গীত শেখাতেন। আচ্ছা। তো বলছে আর তুমি আপনার বাবা কি গাইতেন? আমার বাবা নজরুল, ফোক, মানে উনি ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন। উনি আপনার শিল্পকলার শিক্ষক হিসেবে মানে মানে উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন নিয়োজিত ছিলেন। আর রেডিওর হচ্ছে মিউজিক প্রোডিউসার হিসেবে উনি ছিলেন বেসরকারি হিসেবে। তারপর বন্ধুর কাছে পাঠালেন হ্যাঁ, আপনাকে গান পাঠালেন শিখতে। আমাকে। আমি যেদিন যাই সেই দিন আমাকে একদিনে এতগুলো সারগাম দেয়, ওগুলো দেখে আমি বলছি আমি এইটুকু একটা মানুষ, আমার এতগুলো সারগাম দিলে হবে? মানে কত বড় তখন আপনি? তখন আমার বয়স, আমি ক্লাস 4-এ পড়ি। আচ্ছা, 8-9 বছর। হ্যাঁ, ওরকমই। তারপরে কি আর ওনার কাছে শেখা হলো না, বড় আপুর কাছেই তালিম। ও ওই সারগাম দেখে আপনি পালিয়ে চলে আসলেন? হ্যাঁ, কারণ আমি তো ওস্তাদের মেয়ে, ওস্তাদ তো আর না তখন। মশলা কষানোর ঘ্রাণ আসতেছে, আর যেহেতু চিংড়ি মাছটা এখানে ভাজা হয়েছে, চিংড়ি মাছের ফ্লেভারটাও আসতেছে। তারপর বোনের কাছে গান শিখলেন? বোনের কাছেই শেখা। বোন থেকেই আমি আস্তে আস্তে বাবার কাছে যখন দেখলো যে আমি মোটামুটি গান ভালোই করতেছি, তখন বাবা বললো যে ঠিক আছে এবার আমার কাছে আসতে পারো। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, আমরা নারকেলের দুধ দিয়ে হ্যাঁ। দিচ্ছি 1 কাপ পরিমাণ। আর বেশি না দিই, এমনিতেই একটা সুন্দরী আসবে। আমরা এবার টমেটো কুচি আছে? হ্যাঁ, এটা দিলেও হয়, না দিলেও হয়, মানে যে যেভাবে আর কি খায়। টমেটোটা দিলে একটু কালারটা সুন্দর আসবে। আমরা তেজপাতা একটু দিতে পারি। তারপরে সেই থেকে মানে কম্পিটিশনে আসার প্ল্যানিংটা কিভাবে হলো? কম্পিটিশনে আমি মূলত হচ্ছে আমি কখনো কোনো কম্পিটিশনে মানে কয় বছর বোনের কাছে গান শেখার পর আপনার বাবার কাছে আপনি গেলেন? বোনের কাছে তো সব সময়ই শিখি, মানে ও যা যা পারতো সব আমাকে শেখাতো, রাগ থাট, হ্যাঁ এগুলো সব ও শেখাতো। এবং তাল লয় তো মোটামুটি পাকাই আছি, বনি শিখেছে। ভাইগুলাও ভালো, ওরা তবলা বাদক ছিল। তো মোটামুটি মানে মোটামুটি বাসাটাই একটা গানের পরিবেশ ছিল। গানের পরিবেশ ছিল। ও প্রতিদিন সন্ধ্যা হলে ও রেয়াজ করতো, আমাকেও সাথে সাথে নিয়ে করাতো। তারপরে হচ্ছে আম্মাও একটু মাঝে মধ্যে দেখতো, বোন আবার গান করতো যেগুলো সেগুলো ও যখনই কোনো গান তুলতে বসতো ওর আগে আমার তোলা হয়ে যেত, মানে ওর আগে আমি গানগুলো ক্যাচি করতাম। মানে ও যদি তুলতে লাগতো মনে করেন সারাদিন লেগে যেত, আর আমার ওইটা আধা ঘন্টা 1 ঘন্টায় হয়ে যেত। তার মানে গানের প্রতি আমার ভালোবাসা ছিল, ভেতর অনেক থেকে আগে আপনার থেকে, ব্যাপারটা ছিল আর কি। এবার আমরা দিয়ে দিই চিংড়ি মাছটা, হয়ে গেছে। আমরা
একটু, এটা হচ্ছে ধনিয়া পাতা, কোরিয়ান লিভস বলে। আর এখন যেহেতু আমি এদেশে থাকি না, রিসেন্টলি আমি ইউএসএতে আর কি শিফট হয়েছি, তো ওখানে আমার মেয়ে এমনি ভাত টাত খায় না, তো আমি কি করি, ওকে মাঝে মধ্যে বিভিন্ন পদের রান্না টান্না করে খাওয়াই। আমি মানে ওকে খাওয়ানোর জন্য আমি অনেক ধরনের পাস্তা রান্না শিখছি, অনেক ধরনের নুডলস রান্না করা শিখছি, শর্মা, স্যান্ডউইচ, এগুলো মানে ওর জন্য এখন অন্য প্যাটার্নের আর কি রান্না বাড়া এখন শিখতেছি, কিন্তু এগুলো তো সব আম্মার কাছ থেকে শিখে গেছি। পাওয়ার ভয়েসে আপনি কম্পিটিশনে কততম হয়েছিলেন? আমি হচ্ছে টপ 8 ছিলাম। আচ্ছা, সেটা 12 সালে? হ্যাঁ। আচ্ছা, তো 12 সালে যখন আপনি ঢাকায় এলেন, মানে ওই এই কম্পিটিশনটার জন্যই এলেন, তারপরে আপনি একটা প্লেস এখানে আপনার হলো, অনেক স্ট্রাগল করার পরে হলো, তারপরে গানের সাথেই আপনি এখনো থেকে গেলেন এখানেই। তারপর বিয়ে করলেন কবে? বিয়ে করছি হচ্ছে 2013 সালে অগাস্টের 22 তারিখ। ও, 12তে এসে আপনি 13তে বিয়েও করে ফেললেন, কেন? কারণ কি, যেহেতু আমার অনেক দিনের প্রেম তার সাথে, তো চিন্তা করলাম যে ঢাকায় চলে আসব, একা একা থাকবো, আর চোখের আড়াল তো মনের আড়াল, আর এত ভালো ছেলে আমি হয়তো ওইভাবে পাবো না। তা আমি চিন্তা করলাম যে এখন আমাদের বিয়ে শাদী সেরে ফেলা উচিত। সে তো মোটামুটি বিয়ে করতে তখন রাজি না, বলছে না এখন আমি স্ট্রাগল করতেছি। সে কি মিউজিকের সাথে আছে? হ্যাঁ, সে মিউজিশিয়ান। ওকে, সে আমার কিবোর্ডিস্ট। ওকে, মাশাআল্লাহ। এখন মোটামুটি আমরা আল্লাহর রহমতে সলভেন্ট। সে এখন জব করে, আর আমি এখন গৃহিণী, গান বাজনা করি, মেয়েকে পালি। বাহ, আমাদের চিংড়িটা তো মনে হয় অলমোস্ট হয়ে গেছে, অলরেডি গ্রেভি হয়ে গেছে। আর আমি খুব অল্প মশলা দিয়ে রান্না করা পছন্দ করি। রান্নাটা শেষ, সুন্দর একটা ঘ্রাণ মৌ মৌ করতেছে আশেপাশে। আমি তো খুব ঘ্রাণ পাচ্ছি, আপনি পাচ্ছেন কিনা আমি জানি না। আমিও পাচ্ছি। হয়ে গেছে আপু, বন্ধ করে দিতে পারেন। হ্যাঁ আপু, আমার চিংড়ির মালাইকারি। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, চিংড়ির মালাইকারি তৈরি হয়ে গেল। রেশমি, হ্যাঁ, তুমি তো আরো একটা রেসিপি করবে, কি সেটা? এটা আমার খুব ফেভারিট একটা সালাদ, ক্যাশনাট সালাদ। আমি চেষ্টা করব, কেমন হয় আমি জানি না, কিন্তু সবাই তো বলে ভালো হয়। শুরু করি? হ্যাঁ, আমরা শুরু করে ফেলি। প্রথমে হচ্ছে এখানে চিকেনটা ভাজা আছে, সেদ্ধ করা ভাজা, খুব সুন্দর, কারণ এটা আবার কাঁচা থাকলে অনেক সময় মানে স্বাদ লাগে না। এখানে সব একটু একটু করে দিয়ে দিচ্ছি, আগে এগুলো সব দিয়ে ফেলি, হাত না লাগাই। বাঁধাকপি আছে কুচি করে কাটা, ক্যাপসিকাম, এখানে দুইটা কালার, লাল এবং ইয়েলো কালারের ক্যাপসিকাম আছে, গাজর, টমেটো এন্ড গাজর আছে। হ্যাঁ, এটাই হচ্ছে মেন ক্যাশিয়ানে। হ্যাঁ, এটা একটু আমরা খুব সুন্দর ভেজে করে নিয়েছি। ভাজা। হ্যাঁ, এবার আমরা হচ্ছে সসগুলো দিয়ে দিব। সসগুলো দেব। এটা টমেটো সস, এটা 1.5 চামচ। আমরা লেবুটা দিব 1 চামচ। এমনি লেবু যে কোনো সালাদে দিলেই অন্যরকম একটা ইয়ে আসে, ভালো লাগে খেতে। হ্যাঁ, খুব টেস্ট লাগে। এটা আমরা সয়া সস, এটা 1 চামচ। আর একটু দেই, একটু ইয়ে হয়ে গেছে। আর এটা আমরা 1/2 চামচ দিব অয়েস্টার সস। হ্যাঁ, গোলমরিচের গুঁড়া হালকা, এটা আসলে খুব ঝটপট একটা সালাদ তৈরি করে ফেলা যায়। শুধু মুরগির মাংসটা যেটা থাকে হেলদি এন্ড টেস্টি, খুব ঝটপট করে ফেলা যায়। আমি তো আরো বেশি বেশি দিই,
আমিও করি বিভিন্ন পদের আর কি সালাদ করি। আর আমি সবসময় বেশি খেতে পছন্দ করি হচ্ছে টমেটো, একটু ধইনা পাতা, একটু লেবুর রস, হ্যাঁ, এগুলো দিয়ে সুন্দর করে একটু মানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে মরিচ, এগুলো দিয়ে খুব ভালো করে একটু সরষের তেল দিয়ে হাতে ভালো করে চেট করে নিই। ওটা দিয়ে যে কোনো খিচুড়ি, তারপরে পোলাও, এমনি সাদা ভাতের সাথে, মাংসের সাথে, সব কিছুর সাথে খাওয়া যায়। হ্যাঁ, এটা হয়ে আমাদের গেছে, হয়ে এখন গেছে, সার্ভ হ্যাঁ। করে দিলেই হবে। আমরা তাহলে সার্ভ করতেছি। কেউ চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারেন, একটু দেশি স্টাইল হয়ে যাবে। হ্যাঁ, মানে খাওয়ার টেস্টের জন্য, কারণ ওই পাতাটার ঘ্রাণ এমন একটা ঘ্রাণ, ওটা সবাই আসলে অনেকজন পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি। কেমন একটা রিফ্রেশিং ব্যাপার কাজ করে। হয়ে গেছে আমাদের। আপু, দর্শক, ক্যাশিউনাট সালাদ তৈরি হয়ে গেল। রেশমি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি এত মজাদার ঝটপট দুটো রেসিপি আমাদের দর্শকের সাথে শেয়ার করলেন। তবে যেহেতু গানের মানুষ, এক্ষুনি আপনাকে যেতে দিচ্ছি না, একটা গান শুনবো, তার আগে দর্শকের কাছে একটু বিদায় নিয়ে নিচ্ছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকুন। হ্যাঁ রেশমি, বলছিলাম গান শুনবো। হ্যাঁ, গান আমার নতুন যে গানটি এই হয়তোবা কিছুদিনের ভিতরে রিলিজ দেবো, ওইটাই আমি গেয়ে যেতে চাই। গানটি লিখেছেন লুৎফর হাসান এবং সুর কম্পোজিশনে হচ্ছে আমাদের সবার প্রিয় প্রতীক হাসান। গানটা শোনাই। তোরে আমি ঘুরাইছি কই, তুই তো ঘুরলি পিছে, মানবি না কেন মানবি না, অপবাদের কালি ফেলা আওয়াজ রাখিস নিচে, মানবি না কেন মানবি না, আমার দিকে নজর দিলে চোখ যাইব পুইরা, হাত বাড়াইলে আমার দিকে হাত যাইব উইরা, আমার তুই চাইলে বন্ধু যাবি ফাঁসিয়া, তোর আমার প্রেমের যুদ্ধ ইউক্রেন রাশিয়া।